এটা আমাদের নেপাল ঘোরার তৃতীয় দিন। এটা আমার নেপাল ট্যুরের তৃতীয় এপিসোড ভিডিও। আমরা আগের দিন জমশন এসে পৌঁছেছিলাম সন্ধ্যাবেলা। আজ সকালবেলা আমি জমশন থেকে রওনা দেব মুক্তিনাথ দর্শনের জন্যে। আমরা জমশনে যে হোটেলটা ছিলাম সানরাইজ, তার জানলা দিয়ে এই ভিউটা দেখা যায় সকালবেলা উঠে। সূর্য সবে উঠেছে। আর হোটেলের টোটাল একটা ভিডিও আমি শেয়ার করলাম এই ভিডিওর মধ্যেই। হোটেলটা দেখতে কেমন ছিল, একদম জমশন সিটির উপরে, একদম এয়ারপোর্টের কাছে এই হোটেলটা, জমশন এয়ারপোর্টের কাছে। হোটেলের জানলা খুললেই অপোজিট সাইডে রানওয়েটা দেখা যায় এয়ারপোর্টের। হোটেলটা খুবই সুন্দর। ভাড়া পড়েছিল আমাদের এক রাতের জন্য 2000 টাকা নেপালি। প্রত্যেকটা জানলা দিয়ে জমশন শহরের সুন্দর অপূর্ব ভিউ দেখা যায়। চারদিকে উঁচু উঁচু পাহাড় আর ধৌলাগিরিরও পরিষ্কার ভিউটাও দেখা যায়। আমরা একদম রুফটপে উঠছি। এটা হোটেলটার রুফটপ, ছাদ। ছাদ দিয়ে ভিউটা কেমন দেখা যায় দেখুন, দারুণ অপূর্ব ভিউ। চারদিকে উঁচু উঁচু পাহাড়, ধূসর পাহাড়, গাছপালা নেই একদম, প্রায় একদমই গাছপালা নেই। ওই সামনেটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে রানওয়ে, এয়ারপোর্টের রানওয়ে। একটু পরিষ্কার করে দেখাই। এই যে পাশটা দেখা যাচ্ছে, ওটা ধৌলাগিরি পাহাড়, বরফে মোড়া গ্লেসিয়ার। আর এটা হচ্ছে রানওয়ে। এটা জমশন এয়ারপোর্ট। পোখরা থেকে রোজই ফ্লাইট আসা যাওয়া করে, তাও লিমিটেড ফ্লাইট, একটা কি দুটো আসা যাওয়া করে রেগুলার। ছোট্ট এয়ারপোর্ট কিন্তু ভীষণ সুন্দর। সানরাইজ হোটেল জমশন। জমশন শহরের মধ্যে এটাই সব থেকে ভালো এবং খুব সুন্দর হোটেল। আরো হোটেল অনেক আছে, বাট এই হোটেলটা খুব সুন্দর। এই হোটেলটা দিয়ে প্রত্যেকটা রুম থেকে ভিউ দেখা যায়, ভিউ পাওয়া যায় জমশনে। মুস্তাংয়ে, এটা মুস্তাংও বলা যায়, নেপালের মুস্তাং ডিস্ট্রিক্ট। ঘরে আমাদের গোছ গাছানো চলছে। আমরা বেরোবো একটু পরেই। গাড়ি নিচে দাঁড়িয়ে আছে, লাগেজ ঠিকঠাক মতো প্যাকিং করে আমরা গাড়িতেই তুলবো। সেখান থেকে আমরা যাব আজকে, মানে এখন সবে বেরোবো আমরা কাকবেনি, কাকবেনি হয়ে মুক্তিনাথ যাব। এটা হোটেলের ভিউ, টপ থেকে, উপর থেকে নিচের ভিউটা। হোটেল সানরাইজ। হোটেলের রিসেপশন আর ক্যাফে এরিয়াটা আপনাদের একটুখানি ভিজিট করাই, দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হোটেলের রিসেপশনটা। আর এটা হচ্ছে কিচেন এরিয়া। কিচেন এরিয়া, এটা ডাইনিং প্লেস, মানে ওদের রেস্টুরেন্টটা। খুব সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্টটা। কিচেনটাও ভীষণ পরিষ্কার। সকালে ব্রেকফাস্টের তৈয়ারি চলছে। সবাই বেরোবে মুক্তিনাথের জন্য, যারা এখানে রয়েছে। আমরাও বেরোবো। সবাই আমরা খাওয়া দাওয়া করে হোটেলে পেমেন্ট করে আমরা বেরোবো মুক্তিনাথের জন্য। এটা হোটেলের মালিক। আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা যাব কাকবেনি। এটা হচ্ছে কাকবেনি ভিলেজ। রাস্তা ভীষণ ভালো, কিছুটা রাস্তা খারাপ,
তারপর দিয়ে রাস্তা ভীষণ ভালো, একদম পুরো মাখনের মতন পরিষ্কার চকচকে রাস্তা পড়বে। আমরা জমশন থেকে চলেছি মুক্তিনাথের জন্য। প্রথমে আমরা কাকবেনি ভিলেজ ভিজিট করব। এটা ওয়েলকাম 3 স্ট্যাচু, এটা খুব ফেমাস। এটা কাকবেনির একটা সাসপেনশন ব্রিজ। পোখরা থেকে জমশন যাওয়ার সময় অনেকগুলো এরকম সাসপেনশন ব্রিজ পড়ে রিভারের ওপর থেকে, একটা গ্রাম থেকে আরেকটা গ্রামকে কানেক্ট করে। ব্রিজে কোনো পিলার নেই, দেখলেই বুঝতে পারবেন ব্রিজে কোনো কিন্তু পিলার নেই সাসপেনশন ব্রিজগুলো। এর উপর দিয়ে বাইকও চলে যায়। এটা সাসপেনশন ব্রিজ কাকবেনিতে। নিচে কালীগণ্ডকী নদী, যেই নদীতে নারায়ণের যে পুজো করি আমরা হিন্দু মতে, যে শিলার শালিগ্রাম, সেই শিলা এখান থেকেই পাওয়া যায়। ভিউ অপূর্ব, চারদিকের ভিউ দারুণ, ধূসর, কোনো গাছপালা নেই, পুরো ব্রাউন পাহাড় চারদিকে। নিচ দিয়ে সরু কালীগণ্ডকী নদী বয়ে চলেছে। আর এর রূপ ভয়ঙ্কর, মানে কতটা নদীর চর। আমরা যেই সময় গেছি এটাই অ্যাকচুয়াল প্রপার টাইম মুক্তিনাথ যাওয়ার জন্য। ওয়েদার একদম প্রেজেন্ট থাকে, খুব ভালো ওয়েদার থাকে, বৃষ্টি বাষ্টারও কোনো সমস্যা হয় না এই সময়টাতে। এপ্রিল মে মাসটা হচ্ছে মেন টাইম। আর বাইকার্সরাও এই সময়টা জার্নি তাদের ট্যুর প্ল্যান করে থাকে। প্রচুর বাইকার দেখা যায় এখানে, যারা বাইক নিয়ে মুক্তিনাথ দর্শনের জন্য আসে। এটা একটা অ্যাডভেঞ্চার ট্যুর বাইকারদের জন্য, যারা বাইক নিয়ে স্কুটি নিয়ে আসে। জমশনেও আমি দেখেছি বাইক কিংবা স্কুটি ভাড়া পাওয়া যায়। একটু খোঁজ খবর নিলে আপনারা বাইক কিংবা স্কুটি ভাড়া পেয়ে যাবেন 1-2 দিনের জন্য মুক্তিনাথ দর্শনের জন্য। মুক্তিনাথ পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়াই যায়, তারপরে কিছুটা ট্র্যাক করতে হয়। অনেকটা লাদাখ লাদাখ ফিলিং আসে, অনেকটা কেন 100% লাদাখের মতনই ফিলিং আসে এই জায়গাটায়। আমার অনেকটা সময় এখানে কাটাই, সকালবেলা বেরিয়ে ছবি টবি তুলি। খুব ভালো জায়গা, আমাদের খবর খুব ভালো লেগেছিল। এটা কালীগণ্ডকী নদী, পুরো নেপালে এই নদীটা দেখা যায়। আমরা পোখরা থেকে আসার সময় এই নদীটাকেই দেখছিলাম আসার সময়। সেদিকে আরো চওড়া ছিল, এদিকে অনেকটা সরু দেখা যাচ্ছে। এগুলো আপেল ক্ষেত, আপেল বাগান। মে মাসে আপেলের সিজন নয়, সবে মাত্র ফুলগুলো এসছে গাছে। দারুণ, এই স্পটটা ভীষণ ভালো লেগেছে, খুবই সুন্দর জায়গাটা। খুব সুন্দর জায়গা।
আমরা কাকবেনি ভিলেজে এসে পৌঁছেছি। এটা কাকবেনি ভিলেজ। ভেতরে আরো কিছু রাস্তা আছে, পাশ দিয়ে কালীগণ্ডকী নদী বয়ে যাচ্ছে। ছোট ছোটই ভিলেজ, কিন্তু খুব সুন্দর। ভিউ অসাধারণ। পুরো জার্নিটা এতটা সুন্দর, চারদিকের ভিউ, মেন এই হিমালয়ান ভিউ। এখান থেকেই অন্নপূর্ণা সার্কিটের মেন ট্র্যাকের জায়গাটা শুরু হয়ে যায়। পুরোটাই অন্নপূর্ণা সার্কিটের প্রোটেকশন এরিয়ার মধ্যেই পড়ে। কিছুটা আগে একটা মুস্তাংয়ের চেকপোস্ট আছে, সেখান থেকে এগিয়ে আমরা চলে এসেছি এদিকটাতে। ছোট ছোট গ্রাম আর ঘর বাড়িগুলো কি দারুণ, গাছপালাও খুব সুন্দর। গাছে পাতা নেই অবশ্য ঠিক, কিন্তু এর যে ভিউ একটা, এর যে দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল। মে মাসে এখন মুস্তাংয়ে সামার টাইম, মানে গরমের সময়, বাট আমাদের জন্য ঠান্ডাই লাগছিল, হাওয়া চলছিল প্রচুর। ভিউটা দেখুন একবার, অসাধারণ। দূরের পাহাড়গুলো তো দেখার মতো লাগছিল, অসাধারণ ছবি, আল্টিমেট। রাস্তাও একদম চকচক করছে, কোনো ময়লা নেই, কিচ্ছু না, না প্লাস্টিক, না কিচ্ছু নেই, নাথিং, নো পলিউশন। চোখে দেখে শান্তি, সত্যি অপূর্ব। আমরা চলে এসেছি মুক্তিনাথের মেইন যেখানে গাড়িটা পার্কিং করা হয়, সেই পার্কিং এর সামনে থেকেই আমাদের ট্র্যাক শুরু করতে হবে, পার্কিং থেকেই, মানে গাড়ির পার্কিং। সেখান থেকে কিছুটা এগিয়ে এসেছিলাম হোটেলে। এগুলো দুটো একটা হোটেল রয়েছে। মুক্তিনাথ যাওয়ার ঠিক আগে এটা একটা গ্রাম পড়ে, গ্রামের ভেতর দিয়ে কিছুটা রাস্তা যেতে হয়, তারপরে সিঁড়ি শুরু হবে। হোটেলের সংখ্যাও খুব কম, গুনে গুনে হয়তো 2-3টে হোটেল রয়েছে থাকার এবং খাওয়ার। আর বাকি ছোট ছোট এমনি কিছু কেনাকাটির দোকান। গ্রামের লোকরা কিছু কেনাকাটি করে এবং টুরিস্টরাও কিছু টুকটাক কেনাকাটি করে। কিছু জামা কাপড় রয়েছে ওইখানকার ট্র্যাডিশনাল। কিছু সুভিনিয়ার্স কেনারও কিছু ছোট ছোট শপ রয়েছে। বাকি সব গ্রামের ভেতরে, ছোট ছোট গ্রামের ভেতরে ঘর বাড়ি। রাস্তায় কাজ চলছে। এখান থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম। মুক্তিনাথের জন্য
আমরা এসে পৌঁছি তখন সকাল 10:30 বাজে কি 11টা বাজে, 10:30টাই বাজে তখন, কারণ আমাদের ঘন্টা দেরিক লেগেছিল পৌঁছাতে। 12টা থেকে 1টা অবধি মুক্তিনাথের দর্শন বন্ধ থাকে, গেট বন্ধ থাকে। তো আমরা 1 ঘন্টা ওয়েট করেছিলাম, আর ওই 1 ঘন্টা সময় আমরা 108 কুণ্ডে চানও করেছিলাম, মানে আমি চান করেছিলাম 108 কুণ্ডের জলে। সেই দেখতে সময় কেটে গিয়েছিল। তারপর আমরা 1টার সময় দর্শন করে আমরা আবার ফিরে এসেছিলাম। এটা মেন গেট, মুক্তিনাথে ওঠার প্রথম দরজা। এখান থেকে সিঁড়ি চালু হয়ে যায়। প্রথম দিকে সিঁড়িটা কিছুটা খাড়াই ছিল, একটু কষ্ট হচ্ছিল, বাট তারপরে সিঁড়িগুলো খুবই ভালো, অনেকটা সমতল, লম্বা লম্বা সিঁড়ি, খুব একটা সমস্যা হয়নি। তবে বয়স্ক লোকরা এলে তাদের সিঁড়ি দিয়ে যেতে সত্যি কষ্ট হতে পারে, তা তাদের জন্য ঢুলি এবং খচ্চরের ব্যবস্থা আছে নিচে, তাতে করে আসা যায়। সেই রাস্তাটা আবার অন্য, পেছন দিক দিয়ে একটা সাইড দিয়ে রাস্তা আছে, সেই দিক দিয়ে আসে। এদিকের পরিবেশটা দারুণ, গাছপালার সংখ্যাও বেড়ে গেছে অনেক, বাট এই সময়টা তো এইখানকার গরম সিজন, সেই জন্যে সমস্ত গাছের পাতা প্রায় ঝরে গিয়েছে, চারদিক ধূসর। বাট এই জায়গাটা গ্রিনের কিছুটা ছোঁয়া আছে, কিছু গাছপালা রয়েছে, অক্সিজেনের খুব একটা সমস্যা হচ্ছিল না এখানে আমাদের। নিচের দিকটা খুব খারাপ, নিচ দিয়ে উঠে আসার সময় খুব কষ্ট হচ্ছিল। সেকেন্ড গেটটা ক্রস করার পরে পুরো তার দিকে পরিবেশটা চেঞ্জ হয়ে যায়, গাছপালা চারদিকে, একদম শুদ্ধ বাতাস, জিরো পলিউশন, কোনো ধুলোবালি কিছু নেই। খুব সুন্দর লাগছিল আমাদের এই জায়গাটা। আমরা চলেছি মুক্তিনাথের দর্শনে। এটা একদম কাছেই চলে এসেছি গেটের, মুক্তিনাথের যে মেন এন্ট্রেন্স তার গেটের কাছেই। সিঁড়িগুলো অনেকটা লম্বা লম্বা চওড়া চওড়া, এইদিকে মনে হবে না, কষ্ট খুব একটা হবে না, আর সিঁড়ি বাইতেও খুব সমস্যা হবে না। খুব খাড়াই সিঁড়ি নয়, একদমই সমান সিঁড়ি। মন্দিরের প্রায় দাঁড়গোড়ায় এসে পৌঁছেছি আমরা প্রায়, আর কিছুটা গেলেই মন্দিরের মেন গেট। চারদিকে এরকম ঘন্টা বাঁধা রয়েছে, সবাই সবার মনস্কামনা পূরণ করার জন্য এই ঘন্টাগুলো বেঁধে যায়, এবং সাইডে অনেক ছোট ছোট পাথরের উপর পাথর দাঁড় করিয়ে করিয়ে বেশ সুন্দর একটা স্ট্রাকচারও তৈরি করে তার মনস্কামনা পূরণ করার জন্য। বাট আমার ভিউটাই খুব সুন্দর লেগেছে, ভিউ তো আমার অপূর্ব লেগেছে। এই মুক্তিনাথ মন্দিরে এসে পৌঁছালাম। এটা মুক্তিনাথ মন্দির, এটা আমরা বাইরে দিয়ে ছবিটা তুলেছি, আর ভেতরে ক্যামেরা অ্যালাউও নেই, তো বাইরে দিয়েই ছবিটা তুলেছি আমরা মন্দিরের। এই 3 ধাপ করা রথের মতো মন্দির। নেপালের বেশিরভাগ মন্দির যতগুলো আমরা এসেছি পোখরা থেকে জমশনে, সবকটা মন্দির একই রকম, বাট এটা স্পেশাল, এটাই দর্শনের জন্য সবাই আসে, মুক্তিনাথ যাত্রা করে। ভীষণ সুন্দর অ্যাডভেঞ্চার একটা জার্নি। এটা মেন গেট, এখন বন্ধ, 12টা থেকে 1টা অবধি বন্ধ থাকে দুপুরবেলা দর্শনার্থীদের জন্য। এর চারদিক, মন্দিরের চারদিক ভিউ দেখছেন কত সুন্দর, অপূর্ব। এটা মে মাসের প্রথম সপ্তাহের ভিউ। ওয়েদার আমরা খুব পরিষ্কার পেয়েছিলাম, কোনো সমস্যাই হয়নি। এটা 2টো কুণ্ড, এটা জল ভরা থাকে, এখানেও চান করে। 108 কুণ্ডের জলে চান করে আসার পরে এই 2টো কুণ্ডে চান করে তারপরে তারা ওঠে। এটা ঠিক তার পেছন দিক, যে মেন মন্দির তার ঠিক পেছন দিকে কিছুটা এগিয়ে গেলে এই ব্ল্যাক বুদ্ধর এই ভিউটা পড়ে, ভীষণ সুন্দর ব্ল্যাক বুদ্ধ। এটা ব্ল্যাক বুদ্ধের এরিয়াটাকে, ব্ল্যাক বুদ্ধের পুরো জায়গাটা খুব সুন্দর। মেন বুদ্ধের যে মূর্তিটা ধ্যান করছে, এতটা অপূর্ব, চোখ দুটো দেখে মনে হয় যেন সত্যিকারে বুদ্ধদেব এসে বসে পড়েছে এখানে, খুব সুন্দর লেগেছিল। সেখান থেকে আবার আমরা নিচে নেমে আসি
টোটাল 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা লেগেছিল আমাদের মুক্তিনাথ ট্র্যাকটা কমপ্লিট করতে, আসা যাওয়া মিলিয়ে। অনেক সময় আস্তে সুস্তে ধীরে সুস্তে বসে গিয়েছিলাম আমরা সময় নিয়ে। সেখান থেকে আসার পর আমরা এই দুম্বা লেকে আসি। এটা দুম্বা লেক, এটা এন্ট্রি পার পার্সন 50 টাকা নেপালি। দুম্বা লেকে আমরা আসি। দুম্বা লেকে প্রচণ্ড হাওয়া। এখানে এসে পৌঁছেছি তখন দুপুর প্রায় 2:30-3টে বাজে। প্রচণ্ড জোরে জোরে হাওয়া, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। জায়গাটা ভীষণ সুন্দর, চারদিকে এই যে পতাকা দেওয়া, একদম পুরো তিব্বতিয়ান একটা। আর লেকটা তো অপূর্ব, জল একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার জল। আর হঠাৎ হঠাৎ যে হাওয়াগুলো আসছিল, পুরো জলগুলো এদিক দিয়ে ওদিকে বয়ে বয়ে যাচ্ছে, এতটা সুন্দর। দেখতে পাচ্ছেন তখন ঠিক বিকেল বিকেল হয়ে এসছে আমি যখন এখানে ছিলাম। আমরা দুম্বা লেকে ছিলাম। দুম্বা লেকটা সুন্দর। এই দুম্বা লেকে ঢোকার জন্য আমাদের কাছে এক্সট্রা আরো পয়সা দিতে হয়েছিল। মানে আমাদের অ্যাকচুয়ালি গাড়ি ভাড়াটা 30,000 টাকায় হয়েছিল নেপালি, আরো 4,000 টাকা নেপালি নিয়েছিল শুধু দুম্বা লেকটা ভিজিট করে আর ব্যাক করে নিয়ে আসবে। সেই জন্য দুম্বা লেকটা এটা একটু আউটকাটে পড়ে, একটু ভেতর দিকে জমশন থেকে। ফিরে আসার সময় বিকেল হয়ে গিয়েছে, ঠিক সন্ধ্যার সময় সূর্য তখন অস্ত যাওয়ার অবস্থা। রাস্তার মধ্যে এই আমরা ছাগলের পাল নিয়ে যাচ্ছে, এই ভিউটা পেয়েছিলাম। প্রচুর, একদল ছাগল, না হলেও গোটা 100-200 খানা ছাগল একসাথে নিয়ে যাচ্ছে। এটা রিভার ক্রস করাচ্ছে ছাগলগুলোকে দিয়ে। আমি গাড়ি দিয়ে নেমেই ছবিটা তুলেছি, এতটা ভালো লাগছিল। পুরের আকাশ পুরো লাল হয়ে গিয়েছে, সূর্য তখন অস্ত যাওয়ার অবস্থা। ভীষণ সুন্দর লাগছিল। ছাগলগুলো একসাথে এক পাল বেঁধে নদীটা ক্রস করছিল, কালীগণ্ডকী নদী। তার পাশ দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছিল। রাস্তা বলে কিছু ছিল না। আমরা বিকেলবেলা এসে পৌঁছালাম মারফাতে। আজ রাতে আমরা স্টে করব। এটা মারফার হোটেলের ভিউ। এটা হোটেলের রিসেপশন। এটা খাওয়ার, অ্যাকচুয়ালি এটা ডাইনিং এরিয়া। রাতে আমরা এখানেই খাওয়া দাওয়া করেছিলাম, বাইরে আর বেরোয়নি যেহেতু খুব ঠান্ডা ছিল। সন্ধ্যাবেলার পর ঠান্ডা আরো বেড়ে যায় এখানে। খুব সুন্দর ভিউটা ছিল ভেতরে, একদম সাজানো গোছানো বুদ্ধিস্ট কালচারে। পার প্লেট থালি আমাদের নিয়েছিল 400 টাকা করে নেপালি, ভেজ থালি। খাওয়া দাওয়া আনলিমিটেড। খুব ভালো লেগেছিল খাওয়া দাওয়ার টেস্টই ভীষণ। ওইখানকার